আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘদিন উন্নয়নের গল্প শুনতে শুনতে আমাদের কান একদম ঝালাফালা হয়ে গিয়েছে। এত পরিমাণ আমরা উন্নয়ন 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 উন্নয়নের গল্প বইলা তুমি কোনায় গেলা গো। উন্নয়নের চোটে এখন F9 ভাইঙ্গা পড়ছে গো। এই যে উন্নয়নের গল্প আমাদের শুনাইছে দীর্ঘদিন, মেট্রো রেল, পদ্মা সেতু। এখন আমাদের একটা কথা হচ্ছে, এখানে একটা দেশ উন্নয়ন হয় কি মেট্রো রেল আর পদ্মা সেতু করলে? মেট্রো রেল ও পদ্মা সেতু এটা হচ্ছে গিয়ে জনগণের জন্য একটা সুবিধার ব্যবস্থা করে দেওয়া। এই মেট্রো রেল আর পদ্মা সেতুর ফলে আর ওই বঙ্গবন্ধু টানেল একটা লস প্রজেক্ট। তো এটার ফলে আসলে এছাড়া রাষ্ট্রীয় কোষাগারের কি এমন উন্নতি হয়েছে? আমাদের রাষ্ট্রীয় কোষাগার কি এই উন্নয়নের ফলে ফেলে ফুফে উঠছে? না, আরো নিচে নেমে গেছে। বরঞ্চ তারা এই উন্নয়নের গল্প শুনাইয়া শুনাইয়া এরা উন্নয়ন করতে করতে নিজেদের পকেট ভারী করছে, নিজেদের পকেট ফুলায় ফাপায় উঠছে, আর রাষ্ট্রীয় কোষাগারগুলোকে একদম খালি করে দিছে। এখন মূল যে কথাটায় আসবো, F7 ফাইটার জেট ভাইঙ্গা বিধ্বস্ত হয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে পড়লো। এইটা ড্রাইভার আসলে কে নিবে? দীর্ঘ 15 বছর কে রাজত্ব করছে? দীর্ঘ 15 বছর 16 বছর কারা উন্নয়নের গল্প শোনাইছে? এবং তাদের উন্নয়নটা কি? এইটা হচ্ছে তাদের উন্নয়ন। এখন ওইখানে বৈশা বৈশা একদল মানুষ আছে যারা প্রোপাগেন্ডা ছড়াইতেছে যে বান ইউনিট করছে। বান ইউনিট কি কারো বাবার টাকায় করছে? আবার তারা বলতেছে যে দেশের অবস্থা কি দেখো, দেশের অবস্থা কি দেখো। এটা একটা গন্ড ও মূর্খতেও বসবে দেশের অবস্থা কি। দীর্ঘ 16 বছরে তোমরা 16টা আধুনিক ফাইটার জেট করতে পারো নাই, এইটা হচ্ছে তোমাদের উন্নয়ন। দীর্ঘ 16 বছরে তোমরা যুদ্ধের জন্য, বহিরা শক্তির সাথে যুদ্ধের জন্য আধুনিক কোন টেকনোলজিকে তোমরা রপ্ত করতে পারো নাই, যেটা দিয়ে আমাদের সেনাবাহিনী বহিরা শত্রুকে খুব সহজেই মোকাবেলা করতে পারবে। এটা তোমরা করো নাই। দীর্ঘ 16 বছর তোমরা অস্ত্র কোষাগারে আধুনিক কোনো অস্ত্র তোমরা সংরক্ষণ করতে পারো নাই। এইটাই হচ্ছে তোমাদের উন্নয়ন। তোমরা একটা পদ্মা সেতু, একটা মেট্রো রেল, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল লস প্রজেক্ট, আর একটা ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করে তোমরা উন্নয়নের গল্প শোনো আর আমাদেরকে উন্নয়ন উন্নয়ন করো। এরপর নিজের পকেটের উন্নয়ন করে এই দেশের জনগণের উপর, আমাদের উপর হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে তোমরা দেশ থেকে পালিয়েছো। এবং এই রকম একটা দুর্ঘটনার সময় তোমার কর্মী ও তোমার অনুসারীরা এবং তুমি নিজেও ওইখানে বসে মামুর দেশে বসে নখ টাকাইতেছো আর হাসি তামাশা করতেছো। এই কর্মকাণ্ডগুলো দেখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেটা ঘটেছে, যেইভাবে মনে করেন ভেঙে পড়েছে, এটা কি আসলে আজব কোনো বিষয় না? এইখানে একটা ফাইটার জেটের ভিতরে তো অনেক কথোপকথন হয়, যারা মনে করেন কন্ট্রোল রুম থাকে তাদের সাথে তো অনেক কথোপকথন হয়। এই ফাইটার জেটটা কিভাবে বিধ্বস্ত হলো? এই F9 ফাইটার জেটটা 2012-13 সালের দিকে ক্রয় করা হয় এবং এই ফাইটার জেটটাকে সারা পৃথিবীতে 2019-20-এর দিকে এটাকে অকেজ ঘোষণা করে দেওয়া হয়। এই ফাইটার জেট F9 ব্যবহারের অনুপযোগী। শুধুমাত্র এই ফাইটার জেটটা দুইটা দেশে, সারা পৃথিবীতে দুইটা দেশে ব্যবহার করে। একটা হচ্ছে গিয়ে বাংলাদেশ, অন্যটা হচ্ছে গিয়া আফ্রিকান ওই যে নাইজার দেশ, ওইখানে ব্যবহৃত হয়। চিন্তা করেন কত জঘন্য এবং নগণ্য এবং অনুপযোগী একটা ফাইটার জেট দিয়া আমাদের দেশের পাইলটকে প্রশিক্ষণ করানো হয়। এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সে অলমোস্ট সিনিয়র হয়ে গেছে এবং ওই দিন তাকে সলো দেওয়া হবে। সলো জিনিসটা হচ্ছে এইটা যে একজন পাইলট যখন সিনিয়র হয়ে যায়, একা একা প্লেন উড্ডয়ন করে, তখন তাকে পানি মেরে, সুন্দর সুন্দর খাবার দিয়ে, ফুল দিয়ে, নানাভাবে তাকে উৎসাহিত করে। বা তার যে সহকর্মী আছে তারা সবাই তাকে একটা সমবেদনা দেয়, তাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়। এইটা হচ্ছে সলো। পানি টানি মাইরা তার সাথে একটু আনন্দ মজা ফুর্তি করে, তারা সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এইটা হচ্ছে গিয়ে সলো। ওই দিন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে সলো দেওয়া হবে। এর মানে সে পুরা প্রশিক্ষণ প্রাপ্ত এবং অভিজ্ঞ সম্পন্ন একজন পাইলট। সে উড্ডয়নের সাথে সাথে কিছুক্ষণ পরই ওই প্লেনটা ক্র্যাশ করে। তো যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন বা যারা মনে করেন এই সকল এই যে ফ্লাইং স্কুলের সাথে জড়িত আছেন, এরা সবাই মোটামুটি জানে যে আসলে একটা প্লেন নিয়ে যখন একজন পাইলট, অভিজ্ঞপ্রাপ্ত পাইলট যখন উড্ডয়ন করে, তখন এইটার আগে একটা বিশেষ প্রস্তুতি থাকে। এই প্লেনটাকে প্রায় 7-8 জন সকাল থেকে এই প্লেনটাকে চেক আপ করতে থাকে, প্লেনের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, এই এয়ারক্রাফটটা আসলে সমস্যাটা কি, এগুলা কি খুঁটিনাটি সব কিছু বিস্তারিত দেখে। ইভেন কি পাইলট আসার পরও যখন ককপিটে বসে তখনও এটাকে কি করা হয়, একটু চেক আপ করা হয়, দেখা হয় আসলে কোনো ত্রুটি আছে কিনা। কিন্তু এইটা উপরে ওঠার পরই এই সমস্যাটা হয়ে গেল, উড্ডয়ন করার পরই এই সমস্যাটা হয়ে গেল। এর মানে কি? এরকম একটা ফিটনেসবিহীন ফাইটার দিয়ে কেন তৌকিরকে সলো করানো হবে এই মুহূর্তে? এটা হচ্ছে একটা প্রশ্ন।
একজন দক্ষ পাইলটকে অভিজ্ঞ সম্পন্ন হতে তার কতটা শ্রম দেওয়া লাগে, তার কতটা অর্থ এটার পিছনে ব্যয় করা লাগে, এটা আসলে ভাষায় বোঝানো যাবে না। এবং একজন পাইলট হচ্ছে আমাদের দেশের সম্পদ। সেগুলো আমরা কি দীর্ঘ 16 বছরে কতকগুলা এরকম ফাইটার জেট যে ক্র্যাশ করছে এর কোনো ইয়াত্তা নাই। এবং জনবহুল এলাকা ঢাকার উপরে এটা প্রশিক্ষণ নেওয়া হয়, দেখা যায় মনে করেন সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ফাইটার উঠতেছে, হেলিকপ্টার উঠতেছে, নানা কিছু ঘটতেছে এই ঢাকার উপরে। প্রতিটা এয়ারক্রাফটের ভিতরে ব্ল্যাক বক্স থাকে। ব্ল্যাক বক্সের কাজ কি? তথ্য সংগ্রহ করে রাখা, পাইলট কি বলতেছে বা প্লেনের যত ত্রুটি আছে মানে সব কিছু ক্যাপচার করে ওই ব্ল্যাক বক্সের ভিতর থাকে। এবং এই ব্ল্যাক বক্সগুলো খুবই শক্তিশালী এবং উন্নত মানের ধাতু দিয়ে তৈরি করা হয়, যেটা একটা এয়ারক্রাফট ধ্বংস হওয়ার পরও ওই ব্ল্যাক বক্সটা থাকে। কিন্তু এই ফাইটারের ব্ল্যাক বক্স কোথায়? এখন পর্যন্ত এইটার কোনো হদিসই পাওয়া যায় না, বা নাই। কেন থাকবে না? এই ফাইটারগুলো উন্নত, ওই ফাইটারগুলোতে দুইটা করে ব্ল্যাক বক্স থাকে, একটা ককপিটের কাছে থাকে আর একটা হচ্ছে গিয়ে লেজের অংশে থাকে, মানে যেখানে এলিভেটরটা থাকে ওইখানে থাকে আর কি। তো এই ফাইটারের ব্ল্যাক বক্স কোথায়? ব্ল্যাক বক্সে অনেক তথ্য থাকে। F7 এর সেই ব্ল্যাক বক্স কোথায়? এটা এখন সাধারণ মানুষের একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এবং এই ফাইটারের পাইলটের তৌকিরে লাস্ট কনভারসেশন কি ছিল এটাও এখন সাধারণ মানুষ জানতে চায়। আপনারা মনে করেন এত অসংখ্য অগণিত লাশ ঝরেছে, আপনারা সেই লাশকে এই আধুনিক যুগে এসে, এই টেকনোলজির যুগে এসে, মোবাইলের যুগে এসে আপনারা কি করতেছেন? এইখানে 7 জন, ওইখানে 2 জন, ওইখানে 5 জন, এইভাবে মিথ্যা কথা বলতেছেন। এগুলার এখন যুগ নাই। আগে একটা লঞ্চ ডুবে গেলে মানুষ মনে করেন 500 জন মরলে বলতে যে 150 জন মারা গেছে, এখন আর ওই যুগ নাই। এই সকল ধুরান দাবি বাদ দেন। যদি এই ধরনের কোনো কার্যক্রম আপনারা করেন, এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, আপনারা যদি সঠিক তথ্য জনগণের ভিতরে প্রচার না করতে পারেন, আপনারা যদি বিভ্রান্ত সৃষ্টি করেন, আপনারা যদি মিথ্যা প্রচার করেন, তাহলে এটার দায় এখন যারা রাষ্ট্রপ্রধান আছে, এখন যারা ক্ষমতায় আছে তাদের কি নিতে হবে। এই মাইলস্টোনের দুর্ঘটনার তদন্ত করতে আসে আবার বিমান বাহিনীর কর্মকর্তারা। তারা কেন তদন্ত করতে আসবে? এই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সুফি হয়ে যায় নাই, সাধু হয়ে যায় নাই যে তারা তদন্ত কইরা তাদের ল্যাকিংস গুলা জনগণের সামনে উপস্থাপন করবে? এতটা সৎসাহস বাংলাদেশের ভিতরে কোনো অফিসার বা কোনো কর্মকর্তার এখনো হয় নাই। সেই আদর্শ বাংলাদেশের মানুষের নাই, সেই আদর্শ বাংলাদেশের কোনো রাজনীতিবিদের নাই। যারা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করে একের পর এক দুর্নীতি করে, এই জাতি কতটা সত্য বলতে পারে এটা আমরা ভালোভাবেই জানি। অতএব এই ঘটনার তদন্ত করবে অন্যান্য ডিফেন্সের কর্মকর্তারা, কখনোই বিমান বাহিনীর কর্মকর্তারা এটার তদন্ত করতে পারে না, কারণ তারা সত্যটা লুকাবে। তাহলে এখন আমরা সত্য জানতে চাই, আমাদের এই দেশের জনগণ সত্য জানতে চায়, আমরা এই দেশকে আবার সুন্দরভাবে এগিয়ে নিতে চাই। আমরা কোনো দুর্নীতি আর দেখতে চাই না, আমরা কোনো দুর্নীতিকে বরদাস্ত করব না। আমরা সুন্দর একটি রাষ্ট্র গড়তে চাই, একতাবদ্ধ হতে চাই, সত্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক আর মিথ্যা ধ্বংস হোক। ইনকিলাব জিন্দাবাদ।